7 জনকে হত্যা ও 6 মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড। যোগ্য ব্যক্তিরাই আগামীতে দেশ চালাবে, রাজশাহীতে জামায়াত আমির আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার। সারা দেশে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ, আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। 2 দিনের জন্য স্থগিত চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মবিরতি, বিভিন্ন পক্ষের সঙ্গে নৌ পরিবহন উপদেষ্টার বৈঠক। আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি স্বাগত জানাচ্ছে এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই আগস্ট অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন ও 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমা করে দেয়া হয়েছে এই মামলার আসামি ও রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হককে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা করা হয়। সেই ঘটনায় 16 জনকে আসামি করা হলেও মামলার শুরু থেকে 8 জন পলাতক আছেন। মামলার রায় ঘোষণা উপলক্ষে গ্রেফতারকৃত 8 আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল 2। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসআই আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করেন। তাকে সামলাতে ব্যাগ পেতে হয় পুলিশ সদস্যদের। রায়ে পলাতক আসামি সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক পুলিশ পরিদর্শক এএফএম সাইদ রনি, এএসআই বিশ্বজিৎ সাহা, যুবলীগ নেতা রনি ভুইয়া এবং গ্রেফতারকৃত আসামি এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চুকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 6 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 2 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। 2 পক্ষের ক্ল্যাশের কারণে হয়তো হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। লাশগুলো বিকৃত হয়েছে, স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি, দাফন করতে পারেনি যথাসময়। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয় সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান, এসপি আসাদুজ্জামান রিপন, পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাস, ডিবির পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে। আর 7 বছর কারাদণ্ড দেওয়া হয় এসআই আরাফাত উদ্দিন ও এএসআই কামরুল হাসানকে। পুলিশ কনস্টেবল এবং এই এসআই আব্দুল মালেক অন্যান্যরা সহ তারা থানা কমপ্লেক্সের ভেতরে ছিল। তারা কারো বাড়িতে গিয়ে পথে গিয়ে আক্রমণ করেনি এবং তারা ওখানে যায়নি। প্রসিকিউশন পক্ষ ভীষণভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও আমরা এই বিচারে আমরা এই যে রায় দিয়েছে, এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। রায় ঘোষণার পর আসামিদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রসিকিউশন প্রকৃত আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করেননি বলেও অভিযোগ করেন তারা। আমার অসুস্থতাজনিত কারণে সে ঢাকার বাসায় ছিল, সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না। সে শুধু দেখা যাচ্ছে যে ওইখানে দাঁড়াই আছে। এটার ভিত্তিতে তারা এখানে আসামি করা হয়েছে এবং তারে মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবনের জেল দেওয়া হয়েছে। এটা আমি আজ পর্যন্ত এরকম কোথাও দেখিনি যে দোষ না করলেও তারা দোষী বানায়। জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলি সংঘটিত হয়েছিল তার মধ্যে নৃশংসতম হত্যাকাণ্ড ছিল সাভারের আশুলিয়া। সেই আশুলিয়ার ঘটনায় 6 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে 4 আসামি পলাতক রয়েছেন। সেই পলাতক আসামিদের ধরে এনে রায় বাস্তবায়ন করাই হবে এখন বড় চ্যালেঞ্জ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। দুর্নীতি
চাঁদাবাজি ও আধিপত্যবাদ মুক্ত দেশ করতে চায় জামাত ইসলামী। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর নির্বাচনী জনসভায় একথা জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সব ধর্ম বর্ণের মানুষ ন্যায় বিচার পাবে। দেশের মানুষ লুটপাটকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না মন্তব্য করে জামাত আমির বলেন, যোগ্য ব্যক্তিরাই আগামীতে দেশ পরিচালনা করবে। শফি মোহাম্মদ সাগরের রিপোর্ট। দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণার পরদিন জামায়াত ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনী জনসভায় নেতা কর্মী সমর্থকদের ঢল। দুপুরের আগেই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। নারীদের জন্য রাখা হয় পৃথক স্থান। দুপুর 1টায় জামায়াত ইসলামীর আমির জনসভায় উপস্থিত হয়ে ভাষণে বলেন, ন্যায় বিচার আর সাম্যের দেশ গড়বে তার দল, যেখানে যোগ্যতা আর মেধার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। বলেন, দেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল যারা আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সকলের জন্য। আমাদের যুবকরা যুবতীরা তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে নেব না, বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। খরা, নদী ভাঙ্গন, পানি সংকট সহ নানা প্রাকৃতিক সমস্যায় জর্জরিত বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পানির সংকট সমস্যার সমাধান। জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট ক্ষমতায় আসলে এ সকল সমস্যার সমাধানে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনী জনসভায় এমন অঙ্গীকার করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে নওগাঁয় নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামীর আমির বলেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই লুটপাট চালিয়েছে। বক্তব্যে বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা, অযত্ন, অনাদর, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয় নাই। এটাও হবে ইনশাআল্লাহ। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করার টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে, যার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনাদের। এই টাকা কার? এই টাকার মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। এর প্রতীক আছে, কোন সে প্রতীক? এদিকে বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য জনতাকে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এখানে চৈত্র মাস, তো মাঘ মাসে যে অনেকের মাথা গরম হয়ে গেছে, এরা চৈত্র মাসে কি করবে? ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রাখেন, মাথা গরম করবেন না। রাজনীতি করতে হলে ঠান্ডা মাথায় আসেন। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, এটাই হেরে যাওয়ার পূর্বাভাস। শুরু হয়ে গেছে অলরেডি। 5টা বিশ্ববিদ্যালয়ের তরুণরা জানিয়ে দিয়েছে লাল কার্ড। আগামী 12 তারিখে হবে ফেসিবাদের বিরুদ্ধে লাল কার্ড। ফেসিবাদ নতুন না পুরাতন, দ্যাটস ইম্যাটেরিয়াল। এটা বিবেচনার ব্যাপার না। ফেসিবাদ, তোমাকে লাল কার্ড। তুমি যে প্রাণ গায়ে দিয়ে আসো তোমাকে অবশ্যই লাল কার্ড জানাবো। গণভোটে হা বলবো ইনশাআল্লাহ। হা চিহ্নতে আমরা সিল বসাবো। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, রাজশাহী।
কিছুক্ষণের মধ্যে নাটোরের জনসভায় বক্তব্য দেবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হালিম খান। হালিম, জামায়াতের আমির কখন বক্তব্য দিবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। কাকলি আমরা নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে অবস্থান করছি। ইতিমধ্যে জামাতের আমির তার বক্তব্য শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন জামাতের আমির তার বক্তব্য রাখছেন। উনি আজকে বিকাল 4:30টায় এই মঞ্চে এই মাঠে এসে উপস্থিত হন। ওনার নির্ধারিত প্রোগ্রাম কর্মসূচি ছিল সন্ধ্যা 6:30টায়। তবে দলীয় সূত্র থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকায় ওনার জরুরি কাজ থাকে, উনি ওনার কর্মসূচি সংক্ষিপ্ত করে খুব দ্রুত নাটোরে চলে এসেছেন এবং উনি এইমাত্র ওনারা ওনাদের দায়িত্ব বসে হোক দাঁড়িয়ে হোক যেভাবে স্বস্তিবোধ করবে পালন করবে। আমরা সবাই বসে যাব, ঠিক আছে? এখন দেখেন ওই কিছু বুদ্ধিমান লোক পিছন থেকে পানি দিয়ে সবাইকে ঠান্ডা করে ফেলতেছে, ওটাও লাগবে না। ইনশাল্লাহ সবাই বসে যাবে। আর মিডিয়ার যারা আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করবেন। যারা বসার কথা বলছেন তারা বসে যান। ওই বসার কথা যারা বলতেছেন ইনারা বসে যান। হ্যাঁ, ইনারা বসেন, আমি দেখতেছি। হ্যাঁ বসেন, আপনাদেরকেই বসতে হবে। আর মিডিয়ার লোকেরা দাঁড়ায় থাকবে ইনশাল্লাহ। প্রিয় নাটোরবাসী, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য শুকরিয়া। এই মাঠেই 5 আগস্টের পরে আরেকবার আমার আসা শুরু হয়েছিল গত বছর। আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছিলাম, কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম। আজকে আবার নির্বাচনকে সামনে রেখে ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য মূলত আপনাদের সামনে আমার হাজিরা। আমরা সবাই জানি আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে। এই নির্বাচনের জন্য আপনারা কি সবাই প্রস্তুত? আল্লাহ, এইরকম বললে প্রস্তুতি হয়। আপনারা প্রস্তুত? ও মাশাআল্লাহ, বোঝা গেল প্রস্তুতি মজবুত আছে আলহামদুলিল্লাহ। এখন প্রস্তুতি বহুবিধ, সেই কথা পরে বলছি। এ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। বাংলাদেশ ভালো। নাটোরের জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আগামী 8 ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে কথা জানান রুহুল কবির রিজভী। লাস্ট যে আমাদের জনসভা 9 তারিখে না করে আমরা 8 তারিখে করব। আমরা 8 তারিখে করব। এই সংশোধনীটা আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরীর সর্বশেষ আমাদের জনসভার সর্বশেষ যে জনসভাটি হবে আমার চেয়ারম্যানের, সেটি হবে 8ই ফেব্রুয়ারি রবিবার। দিন যতই যাচ্ছে বাড়ছে নির্বাচনের উত্তাপ। কথার যুদ্ধে লিপ্ত রয়েছে প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি তুলে ধরছে নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। এবারই তার শেষ নির্বাচন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আশাবাদ ব্যক্ত করেন সুষ্ঠু নির্বাচনে। ঠাকুরগাঁয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির এ হেভিওয়েট প্রার্থী। সরকার পরিবর্তন হয়েছে, আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারব এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। অন্যদিকে কালো টাকার ছড়াছড়ির পাশাপাশি বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আরেক হেভিওয়েট প্রার্থী জামায়াত সেক্রেটারি। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হতাশা ব্যক্ত করেন প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশে যে গ্রামগুলোতে কার কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিপদ 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে,
record is there. 12 তারিখ সারাদিন দানব শিশুর বুদ্ধি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় মানুষের পাশে থাকার প্রতিজ্ঞা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন চকরিয়ায়। বগুড়া 6 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান দলীয় নেতাকর্মীরা। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল গণসংযোগ করেন 5 নম্বর ওয়ার্ডে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রংপুর 2 আসনে জামায়াত প্রার্থী এটিম আজহারুল ইসলাম। 4 আসনে নারী ভোটারদের নিয়ে বৈঠক করেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। বাগেরহাট 3 আসনে শহর গ্রামে চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ভোট চান ধানের শীষে। এছাড়া নোয়াখালী, কুমিল্লা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর শ্রমিকরা। নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনা শেষে শ্রমিকরা এই সিদ্ধান্ত জানায়। দুপুরে বন্দর ভবনে কর্তৃপক্ষের চেয়ারম্যান, বন্দর ব্যবহারকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শ্রমিক কর্মচারীদের দাবি পূরণের আশ্বাস দেন উপদেষ্টা। পরে শ্রমিকরা 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করে। মাদারীপুর 1 আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে উপস্থিতির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই যোদ্ধারা। আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে বুধবার রাতে শিবচর থানায় ঘেরাও করে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত বিএনপি প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরীর উঠান বৈঠকে দীর্ঘদিন পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন আলোচিত নেতাকর্মী প্রকাশ্যে অংশ নেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন জানান। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে 3 শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ভোরে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে দোহাজারী 3 ও 7 নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় 176 জন পুরুষ, 86 জন নারী ও 83 জন শিশু সহ মোট 345 জন রোহিঙ্গাকে আটক করা হয়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। আশুলিয়ায় 7 জনকে হত্যা ও 6 মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড। যোগ্য ব্যক্তিরাই আগামীতে দেশ চালাবে, রাজশাহীতে জামায়াত আমির। আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার। সারা দেশে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ, আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। 2 দিনের জন্য স্থগিত চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মবিরতি, বিভিন্ন পক্ষের সঙ্গে নৌ পরিবহন উপদেষ্টার বৈঠক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।